আজকে আমরা পড়তে যাচ্ছি রেনেসা কি, হোয়াট ইজ রেনেসা অ্যান্ড হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট, এবং এটার প্রভাব কি অন এলিজাবেথান লিটারেচার। এলিজাবেথান সাহিত্যে রেনেসার প্রভাব কি বা ভূমিকা কি। এখন আমরা জানি ইংরেজি সাহিত্যে একটি যুগ হচ্ছে এলিজাবেথান লিটারেচার, এলিজাবেথান পিরিয়ড। এটা মূলত রেনেসান্সের আন্ডারে আছে। রেনেসা হচ্ছে বড় ধরনের একটা যুগ, এটার আন্ডারে চারটা, যেমন এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড। তো আমাদের এই রেনেসার কারণেই ইংরেজি সাহিত্যে এলিজাবেথান পিরিয়ড আসছে। এলিজাবেথান পিরিয়ডটা আসলে রানী এলিজাবেথ ওই সময় ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করেছিলেন, সেই জন্য ওনার ওই সময়টুকুকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। আর উনি ওনার পরে আসছেন রাজা জেমস, সেই জন্য পরেরটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। তারপরে আসেন রাজা চার্লস, তার জন্য সেটাকে বলা হয় ক্যারোলিন পিরিয়ড। তারপরে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এই চারটা পিরিয়ড হচ্ছে রেনেসার প্রভাব, রেনেসার আন্ডারে। এখন রেনেসা আসলে জিনিসটা কি আমরা একটু পড়ি। আমরা দেখতে পাচ্ছি দ্য রেনেসা ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। রেনেসা হচ্ছে একটি, রেনেসা শব্দটা হচ্ছে একটা, তোমার হচ্ছে যে ফ্রেঞ্চ শব্দ। এটার হুইচ মিনস, এটা অর্থ হলো রিভার্ড। লেখা কি তোমাদের স্ক্রিনে বড় করে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা অর্থ হলো, রেনেসার অর্থ হলো রিভার্ট, অর্থ হচ্ছে পুনর্জন্ম। হ্যাঁ, রেনেসার অর্থ হলো রিভার্ট, অর্থ হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্ম। এখন প্রশ্ন হচ্ছে কিসের পুনর্জন্ম, অথবা হচ্ছে যে রিভাইভাল অফ, রি রিভাইভাল, রিভাইভাল অর্থ পুনর্জন্ম। রি এ অয়েকেনিং মানে পুনর্জাগরণ। তাহলে রেনেসাঁ শব্দটার হচ্ছে পুনর্জাগরণ, অর্থ হচ্ছে মনে করো তুমি আজকে তুমি এখন জেগে আছো। তো তুমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাইলা, ঘুমানোর পর আবার জেগে উঠলা, এই যে ঘুমানোর পর আবার জেগে উঠেছো সেটাকে বলা হয় রিভাইভাল অথবা রি এওয়েকেনিং। হ্যাঁ, রেনেসাঁ শব্দটা হচ্ছে পুনর্জাগরণ। এরপরে বলতেছে পার্টিকুলারলি, বিশেষ করে দ্য রেনেসান্স ওয়াজ, রেনেসা হলো ওয়াজ এ রিভাইভাল অফ এনশিয়েন্ট ক্লাসিক্যাল মিথোলজি, লিটারেচার অ্যান্ড কালচার। বলতেছে এখানে তিনটি শব্দ দেখো। দ্য রেনেসা ওয়াজ, রেনেসা হলো রিভাইভাল পুনর্জাগরণ অফ এনশিয়েন্ট ক্লাসিক্যাল, এনশিয়েন্ট মানে পুরাতন, এনশিয়েন্ট পুরাতন, ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মিথোলজি পৌরাণিক কাহিনী, সাহিত্য এবং কালচার। তা আমরা জানি ক্লাসিক্যাল মিথোলজি মূলত হচ্ছে যে গ্রিক যে মিথোলজি, আমরা গ্রিক এবং ল্যাটিন এই দুই ভাষায় যে মিথোলজি আমরা পাই, এই দুই ভাষার যে সাহিত্য আমরা পাই, এই দুই দেশের বা এই দুই ভাষায় গ্রিক এবং ল্যাটিন, এই দুই ভাষার যে সাহিত্য আমরা পাই বা সংস্কৃতি পাই, এগুলোর পুনর্জাগরণকে বলে রেনেসাঁ। তো তোমাদের ক্লাসে একটা সময় বলেছিলাম যে আমরা যে এই এই তোমার হচ্ছে যে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, কিংবা হচ্ছে যে আরো সাহিত্যের দিক দিয়ে যেমন সফোক্লিস, ইডিপাস রেক্স, যেটা তোমরা পড়তে যাবে, আরো অনেক এরকম সাহিত্যকর্ম, তারপর হচ্ছে বিজ্ঞান, সংস্কৃতি, এরকম অনেক কিছুর উপরে কিন্তু জিসাস ক্রাইস্ট, এই যে খ্রিস্টান ধর্মের জিসাস খ্রাইস্টের ওনার জন্মের পূর্বেই অনেকে লিখে গেছেন। কিন্তু এই লেখাগুলো ছিল মানে অত্যন্ত মানে ফিলোসফিক্যাল কথাবার্তা এবং সত্যের উপর নির্ভর করে অনেকটাই। পরবর্তীতে যখন জিসাস খ্রাইস্ট আসেন, তখন ধর্মীয় পাদ্রীরা দেখলেন যে এই লেখাগুলো, এই বইগুলো যদি সাধারণ মানুষ পড়ে, তাহলে যেটা হবে, মানুষ আর ধর্মকর্ম পালন করবে না, বা পাদ্রীদের এই যেটা সুপ্রিমেসি সেটা কেউ অ্যাকসেপ্ট করবে না। তো তারা চিন্তা করলেন, তাহলে এই বই পড়লে যদি আমাদের ধর্মের ব্যাঘাত ঘটে, তাহলে তো বইগুলো আমরা তালাবদ্ধ করে রাখি। ঠিক একই যে কথা সেই কাজ। তারা জিসাস খ্রিস্টের জন্মের পর থেকে 1450 সাল পর্যন্ত, আমি আবার বলি, জিসাস খ্রিস্টের জন্মের পর থেকে 1450 সাল পর্যন্ত এই বইগুলো তৎকালীন বাইজেন্টাইন এম্পায়ার, বর্তমানে কিছুটা ইতালির কাছাকাছি, এই বাইজেন্টাইন এম্পায়ার নামক এক জায়গায় তারা এই লাইব্রেরিতে তালা বন্ধ করে রেখেছিলেন। 1450 সালে তৎকালীন যে তুরস্কের রাজা সুলতান সুলেমান, তিনি আক্রমণ করেছেন খ্রিস্টান পাদ্রীদেরকে। আক্রমণ করার সময় খ্রিস্টান পাদ্রীরা যখন দেখতে পেলো যে পরাজয় আসন্ন, তখন তারা ভাবলো যে আমরা পরাজয় বরণ করলেও মুসলমানদের হাতে আমরা এই বইগুলো দিব না, এই লাইব্রেরির অধিকার দিব না। কারণ তারা এটা, যদিও তারা এই বইগুলো মানুষকে পড়তে দিত না, কিন্তু তারা এটা জানতো এই বইগুলো যে জাতি পড়বে সে জাতি অনেক উন্নত হয়ে যাবে। তো যে কথা সেই কাজ। তারা পাদ্রীরা বিভিন্ন দেশে যখন পলাইতেছিল, পলানোর সময় তারা লাইব্রেরি থেকে সকল বই নিয়ে পালাই যাচ্ছিল। এই সকল বই যখন লাইব্রেরি থেকে বের হয়ে গেল, এতে করে সারা বিশ্বে মানুষ জানতে পারলো যে 1450 সাল পর্যন্ত এই বইগুলো তালাবন্ধ ছিল। এই বইগুলো হচ্ছে 2000 3000 বছর আগে পুরানো। এরিস্টটল, সক্রেটিস, প্লেটো, কিংবা অন্যান্য আরো অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যারা তখন গ্রিসে বসবাস করতেন বা ইটালিতে বসবাস করতেন, তারা লিখছেন। এতে করে বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কলা এক লাফে হাজার হাজার বছর এগিয়ে গেছে, মানে পৃথিবীটা অনেক দূরে অনেক অ্যাডভান্স হয়ে গেছে এগুলো আবিষ্কার হওয়ার কারণে। তাহলে এখানে রেনেসা জিনিসটা কি? রেনেসা হচ্ছে যে গ্রিক মিথোলজি,
তাহলে রেনেসা জিনিসটা হচ্ছে যে অ্যানশিয়েন্ট যে ক্লাসিক্যাল মিথোলজি, যে লিটারেচার, যে কালচার, যেগুলো 1450 সাল পর্যন্ত তালাবন্ধ ছিল, এগুলো যে পুনরায় মানুষের হাতে পৌঁছালো, এই পুনরায় পৌঁছানোটা ইংরেজিটা হচ্ছে রেনেসা। যাই হোক, ইনক্লুডিং দ্যাট, এটার সাথে সাথে রেনেসা এনেছে দ্য সুপ্রিম মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার। এখন ইংরেজি সাহিত্যেও কিন্তু রেনেসার প্রভাব এসে পড়ছে। স্বাভাবিকভাবে এই পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইংল্যান্ড, ইতালি, এগুলো একটা দেশের সাহিত্য যখন মানুষের হাতে পৌঁছায়, তখন এটার প্রভাবটা ইংরেজি সাহিত্যেও এসে পড়েছে। এরপর আসো রেনেসা। আমি এতক্ষণ যা বললাম সেটাই এখন ইংলিশে বলবো। রেনেসা শুরু হয়েছিল উইথ দ্য ফল অফ কনস্ট্যান্টিনোপল ইন 1453। 1453 সালে কনস্ট্যান্টিনোপল সাম্রাজ্যের অধঃপতনের মধ্য দিয়ে রেনেসা শুরু হয়েছিল। দ্য সুলতান অফ দ্য অটোমান টার্কস, তুরস্কের অটোমান সাম্রাজ্যের সুলতান ডিফিটেড খ্রিস্টিয়ানস ইন 1453। 1453 সালে তুরস্কের সুলতান খ্রিস্টানদেরকে পরাজিত করে এবং অকুপাইড কনস্ট্যান্টিনোপল সাম্রাজ্যটা দখল করে। ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার। এটা ছিল বাইজেন্টাইন এম্পায়ারের সাম্রাজ্য। এট দ্য সেন্টার অফ ক্লাসিক্যাল লার্নিং, এটা ছিল ক্লাসিক্যাল লার্নিং এর একটা কেন্দ্রবিন্দু। দ্য স্কলার্স অফ এনশিয়েন্ট লার্নিং, যারা ওইখানে পাদ্রী ছিল অথবা বই সহকারে ওই সময় ওই ওই জায়গার এলাকার যারা বিখ্যাত বিখ্যাত লোক ছিল, তারা মূলত তো অনেকেই খ্রিস্টান ছিল, তারা কি করলো, পালাইয়ে গেল। কোথায় পালালো? ইটালিতে পালালো, কিংবা ডিফারেন্ট আদার কান্ট্রিজ অফ উইথ দেয়ার বুকস এন্ড নলেজ। তারা অন্যান্য কান্ট্রিতে পলায়ন করলো তাদের নলেজ এবং বইগুলো নিয়ে। এজ এ রেজাল্ট, যার কারণে ইট ওপেন্স দ্য ডোর, এটা রাস্তা খুলে দিল অফ স্প্রেডিং ক্লাসিক্যাল নলেজ এবং অ্যামং দ্য পিপল এগেন। তাহলে ক্লাসিক্যাল যে জ্ঞান সেটা সমগ্র মানুষের মাঝে ছড়িয়ে পড়ার এই রাস্তাটা খুলে গেল। তাহলে এই খ্রিস্টানরা যদি পরাজিত না হতো, তাহলে এগুলো আমাদের হাতে এসে পৌঁছে দিত। দিস রিভাইভাল, এই পুনর্জাগরণ অফ ক্লাসিক্যাল নলেজ, এই ক্লাসিক্যাল নলেজের এই পুনর্জাগরণকে বলা হয় রেনেসাঁ। ইটস স্যালিয়েন্ট ফিচার, এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো, মানে হচ্ছে তুমি বলবা স্যার রেনেসা হওয়ার কারণে কোন কোন জিনিসগুলো আসলে বর্তমানে মানে প্রভাব পড়ছে। যে জিনিসগুলো সারা পৃথিবীতে আসছে সেটা হচ্ছে পৃথিবীতে এন্টারটেনমেন্ট মানে বিনোদন। এখন বলবো যে বিনোদন কি আগে ছিল? না, ছিল। বর্তমানে মানে রেনেসার পরবর্তী বিনোদন জিনিসগুলো পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। মানে বিনোদনটা অনেকটা মানে হচ্ছে যে খুব মার্জিত বিনোদন পৃথিবীতে চলে আসলো। অর্থাৎ তো ওই যে সাহিত্য সংস্কৃতি এগুলো যখন মানুষের হাতের কাছে এসে পৌঁছলো, এমন কোনো শাখা নেই যে শাখায় লিখা হয় নাই। তাহলে লেখাগুলো যখন মানুষের কাছে পৌঁছতো, মানুষের বিনোদনের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। এরপর হলো দেখো সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক, স্ট্রাগল হতো দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিটুইন গুড এন্ড এভিল। অর্থাৎ হচ্ছে মানুষ এখন মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, ভালো কোনটা খারাপ কোনটা মানুষ বুঝতে পারে। কারণ মানুষ যখন দেখছে এসব ফিলোসফিক্যাল বই টই পড়ে, তারা পৃথিবীতে ভালো কোনটা মন্দ কোনটা, একটা রাষ্ট্রপ্রধান কি হবেন, রাষ্ট্রপ্রধানের তাই বৈশিষ্ট্যগুলো কি, এটা কি ভালো না খারাপ, সব কিছু আমরা বুঝতে পারি। অথবা বলতে পারি রেনেসাঁ যুগে মানুষের মাঝে আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাই সেটা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রাগল বিটুইন গুড এন্ড ইভিল। এরপর আমরা দেখতে পাই সেকুলারিজম। এখন বলবো সেকুলারিজম কি? সেকুলারিজম মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ হচ্ছে ধর্মীয় ভাবে কাউকে না জেহাল করা। এটা আগে মানুষ ধর্মের উপর ভিত্তি করে দেশ চলতো, খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করে দেশ চলতো। তো এরপর থেকে দেখা গেছে যে ধর্ম বড় জিনিস না, মানুষের কাছে বড় জিনিস হিসেবে এসেছে হিউম্যানিজম, মানবতা। ধর্মটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, এটাকে বলে সেকুলারিজম। ঠিক একই সাথে পরবর্তীটাই বললাম, হিউম্যানিজম মানে মানবতাটা মানুষের মাঝে উঠে উঠছে। সারা পৃথিবীতে মানবতা একটা ধর্ম, এই জিনিসটা মানুষের মধ্যে গ্রো হয়েছে। এছাড়াও আমরা পরবর্তী যে সাহিত্যের মধ্যে দেখতে পাই, বিভিন্ন সাহিত্যকর্ম দেখতে পাই, সাহিত্যের মধ্যে দেখতে পাই রিভেঞ্জ থিম। সাহিত্যের বিষয়বস্তু হচ্ছে প্রতিশোধ। অথচ একজন খুন করছে তার আত্মীয়কে, সে নিজে আবার ওকে খুন করছে, খুনিকে। এরকম সাহিত্যকর্মগুলো হচ্ছে যে রিভেঞ্জ জাতীয় সাহিত্যের বিষয়বস্তু হচ্ছে রিভেঞ্জ। তাহলে আমরা দেখতে পাই প্রথম জিনিস আবার দেখতে পাই আমরা যে নাটক এবং সাহিত্যের মধ্যে রেনেসার যে প্রভাবগুলো দেখতে পাই। প্রথম বৈশিষ্ট্য আমরা বলছি এন্টারটেনমেন্ট। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছি সাইকোলজিক্যাল স্ট্রাগল বিটুইন গুড অ্যান্ড এভিল। তৃতীয় বৈশিষ্ট্য বলছি সেকুলারিজম। চতুর্থ বৈশিষ্ট্য বলেছি হিউম্যানিজম। পঞ্চম বৈশিষ্ট্য বলছি রিভেঞ্জ থিম। এই জিনিসগুলো আমরা রেনেসাঁ পরবর্তী সময়ে সাহিত্যের মধ্যে পাই। এবার আসো দা রেনেসা। এই আমরা যদি দেখি যে বলতেছি যে যে দা রেনেসা রেনেসা ইনফ্লুয়েন্সড, প্রভাবিত করেছিল অল সাইডস অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সমস্ত সাইডকেই রেনেসা প্রভাবিত করেছিল। যদিও রেনেসা বিগেন ইন ইটালি, তোমাদেরকে বলছি যে রেনেসা কিন্তু এই যে বাইজেন্টাইন এম্পায়ার বলছি, যেটা ধ্বংস হওয়ার কারণে রেনেসা হয়েছে, সেই এম্পায়ারটা কিন্তু ইটালিতে।
ইটালিতে ছিল। এটি ইটালিতে শুরু হয়েছিল রেনেসাটা, কিন্তু ইটস ইনফ্লুয়েন্স, এটার প্রভাব রিজড পৌঁছে গিয়েছিল ইংল্যান্ডে ভেরি কুইকলি, পাশের দেশ ইংল্যান্ডে খুব দ্রুত পৌঁছে গিয়েছিল। ইংল্যান্ডে দ্য রেনেসা ইনফ্লুয়েন্সেস ওয়ার রেনেসার ইনফ্লুয়েন্সেস ওয়ার এইডেড বাই কুইন এলিজাবেথ। তখন ইংল্যান্ডের রানী ছিলেন এলিজাবেথ, তিনি খুব সাহিত্যমনা ছিলেন, সাহিত্যিকদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করতেন। তো যেহেতু তখন রেনেসা হয়েছে, রেনেসার কারণে রেনেসার প্রভাবটা যখন ইংরেজি সাহিত্যে আসলো, তখন তিনি নিজেও, কুইন এলিজাবেথ নিজেও কিন্তু যার যেটা যখন দরকার সেটা তিনি প্রোভাইড করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেটা তিনি প্রোভাইড করছেন। ওকে, এরপরে আসো, যেটা সেটা হচ্ছে যে আহ, হ্যাঁ, যেমন দ্য প্যাট্রোনাইজড ম্যান, শি প্যাট্রোনাইজড ম্যান অফ লেটার্স অ্যান্ড এনকারেজ লিটারি অ্যাক্টিভিটি। এটা অর্থ কি? শি প্যাট্রোনাইজড ম্যান অফ লেটার্স, এটা অর্থ হচ্ছে তিনি প্যাট্রোনাইজ, তিনি অর্থ অর্থ প্রদান করতেন ম্যান অফ লেটার্স, যারা দক্ষ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করতেন এবং এনকারেজড এবং উৎসাহ দিতেন লিটারি অ্যাক্টিভিটি, সাহিত্যিক কাজকর্ম, যে লেখালেখি করতো তাদেরকে তিনি খুব প্রশংসা করতেন, উৎসাহ দিতেন। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মেনি ইংলিশ রাইটার্স ওয়ার, দেখো, মেনি ইংলিশ many many English writers, আর বলি many English, বলো। আচ্ছা দেখো, মেনি ইংলিশ রাইটার্স ওয়ার ডিরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই রেনেসা। এই সময় ইংরেজিতে লেখালেখি করে এমন অনেক লেখক এই রেনেসা দ্বারা প্রভাবিত হয়েছিল, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি, উইলিয়াম শেক্সপিয়ার নিজেই। এছাড়াও টমাস কিড, টমাস ওয়েট, ফিলিপ সিডনি, এডভার্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো। ফ্রান্সিস বেকনের কথা তোমরা আগে পড়ছো, যে ফ্রান্সিস বেকন হচ্ছেন একজন এসেইস্ট। তিনি তোমাদের ইংরেজি অনার্স ফার্স্ট ইয়ারে তোমরা যেটা পড়ছো, যে তিনি একজন হচ্ছেন যে, আমার ফার্স্ট ইয়ারে পড়ছো যে তিনি একজন এসেইস্ট, তিনি লিখছিলেন অফ স্টাডিজ লিখছেন, অফ ম্যারেজ লিখছেন, তিনি অনেক কিছু নিয়ে কিছু প্রবন্ধ লিখেছেন। এছাড়াও তোমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তো না জানার কিছু নাই, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কেও তোমরা অবগত আছো। এছাড়া বাকিগুলো তোমরা পরবর্তীতে আরো এদের নাম শুনবো, ওনারা অনেক আরো অনেক সাহিত্যকর্ম লিখছেন। আচ্ছা, এবার আসো যেটা সেটা হচ্ছে যে, তারপরে ফার্স্ট, এখন আমরা বলেছিলাম যে রেনেসার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমরা দেখি এন্টারটেনমেন্ট আসলে জিনিসটি কি, কি বুঝেছি। ফার্স্ট, প্রথমত এন্টারটেনমেন্ট ইজ দ্য আইডিয়াল অফ রেনেসাঁ লিটারেচার। এন্টারটেনমেন্ট হলো, আর রেনেসাঁ লিটারেচার অর্থ হচ্ছে এই রেনেসাঁ সাহিত্যের মধ্যে মানুষ সাহিত্যটা পড়তো কানাকাটি করার জন্য না, মানে জাস্ট সময় কাটানো, মজা করা, এনজয় করা, যাতে সময়টা ভালো যায়, এই ভালো যাওয়ার জন্য লেখালেখি গুলো ছিল ওইরকম, যে এন্টারটেনমেন্ট বিষয়ক বস্তু ছিল। দ্যাট ইজ ওয়াই, ইংলিশ রাইটার্স এই কারণে ইংলিশ রাইটার্স স্টার্ট রাইটিং ড্রামা অ্যান্ড পোয়েট্রি মেসিভলি। এই কারণে ইংরেজি লেখকরা তখন কি কি লেখা শুরু করলেন? ড্রামা বেশি বেশি করে লেখা শুরু করলেন, আর পোয়েট্রি বেশি করে লেখা শুরু করলেন। যেমন আমরা এখনকার জমানায় কোনো এন্টারটেনমেন্ট কিছু, হাতের কাছে মোবাইল আছে, ইউটিউব দেখি, ফেসবুক দেখি। তখন তো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, তো মানুষ তখন কি করতো? এই নাটক পড়তো বা কবিতা পড়তো। এখন তোমরা হয়তো বলবা, স্যার তখন উপন্যাস ছিল না, উপন্যাস পড়তো না। না, উপন্যাস তখনও তৈরি হয় নাই, তখনও পৃথিবীতে উপন্যাস আসে নাই, এই জন্য তারা উপন্যাস পড়তো না। এই জন্য ড্রামা আর পোয়েট্রি এটাই ছিল বিনোদনের মাধ্যম। ইট ইজ অলসো অবজার্ভ, এটা আরো পরিলক্ষিত হয় ইন মোস্ট অফ শেক্সপিয়ারিয়ান কমেডিজ, শেক্সপিয়ারিয়ান অনেক কমেডির মধ্যে পরিলক্ষিত হয়, হুইচ কনসেন্ট্রেট অন গিভিং প্লেজার এনজয় রাদার দেন স্যাটারিং। যে কমেডিগুলোতে, তিনি শেক্সপিয়ার অনেক কমেডি লিখছেন যেগুলোতে স্যাটারিং মানে হচ্ছে যে কাউকে খোঁচা মারার পরিবর্তে বরং মজাটা বেশি দেওয়া হইতো। এটা হচ্ছে যে, এটাই বললাম যে আমাদের সাহিত্যের রেনেসাঁ সাহিত্যের বৈশিষ্ট্য, যে মজা দেওয়া, এন্টারটেনমেন্ট। দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে সাইকোলজিক্যাল স্ট্রাগল বিটুইন গুড এন্ড এভিল। হ্যাঁ, এটা হচ্ছে যে রেনেসাঁর আরেকটা ফিচার। ইন্টারেস্টিংলি, মানে মজার কথা হলো, ইট ইজ অবজার্ভ, এটা দেখা যায় ক্লিয়ারলি ইন মোস্ট অফ শেক্সপিয়ার্স ট্রাজেডিজ, শেক্সপিয়ারের অনেক ট্রাজেডির মধ্যে আমরা এই বিষয়টা লক্ষ্য পাই। যেমন হ্যামলেটের মধ্যে বলেছিল, তোমরা তো জানো, হ্যামলেটের বাবাকে যখন হত্যা করা হয়, হ্যামলেট তখন চিন্তা করছে কোন, এখন সে হত্যার বিচার করবে কি করবে না। হয়তো হ্যামলেটের মা বাবাকে হত্যা করে, আহ, বা প্ররোচনা, মায়ের প্ররোচনায়, তখন সে চিন্তা করে সে কি করবে। সে দ্বিধাদ্বন্দ্বে থাকে কোনটা ভালো কোনটা খারাপ, এই যে চিন্তা তার মধ্যে দোলাচল করতে থাকে, এইরকম বৈশিষ্ট্যগুলো, এরকম বিষয়গুলো কিন্তু তখন ইংরেজি অনেক নাটকের মধ্যে চলে আসে। এটা কিন্তু হচ্ছে রেনেসাঁস বৈশিষ্ট্য। এ প্লে লাইক হ্যামলেট ইজ এ পারফেক্ট এক্সাম্পল, এটা একটা পারফেক্ট এক্সাম্পল হাউ ইন রেনেসাঁ ইনফ্লুয়েন্স বা হাউ রেনেসাঁ এফেক্টেড ইংলিশ
তোমার হচ্ছে যে লিটারেচার। ইট শোজ, এটা দেখায় হ্যামলেটস ইনার কনফ্লিক্ট বিটুইন চুজিং গুড ওভার এভিল। হ্যামলেটের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, সে ভালোটা নিবে না খারাপ কাজ করবে, সে কি প্রতিশোধ নিবে বাবার হত্যাকারী নাকি নিবে না, তাহলে কোনটা ভালো হবে, এই যে দ্বন্দ্ব একটা ক্যারেক্টারের মনের মধ্যে আছে, তার মনোজগতের মধ্যে এই দ্বন্দ্বটা তৈরি হয়, এই দ্বন্দ্বটাও কিন্তু একটা রেনেসান্স বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আসো, এরপরে আসো তৃতীয় বৈশিষ্ট্য, আমি বলছিলাম সেকুলারিজম। তোমাদেরকে যে সেকুলারিজম মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, হিউম্যানিজম মানে মানুষ সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এই জিনিসটা কিন্তু রেনেসাস ইনফ্লুয়েন্স। এখন আমি আবার বলি, তোমরা বললো রেনেসান্স ইনফ্লুয়েন্স কি, যে হাজার হাজার বছর পূর্বে যারা লিখে গেছিলেন তারা মানুষের ধর্মের থেকে মানুষের মানবিকতাকে তারা গুরুত্ব দিয়েছিলেন, সেই লেখাগুলো খ্রিস্টান জন্মের পর থেকে 1453 সাল পর্যন্ত এগুলো তালাবন্ধ ছিল, তালাবন্ধ হওয়ার পরে 1454 সালের দিকে মানুষের হাতে পৌঁছায়, এবং মানুষ যখন বুঝতে পারে যে না মানবতাই সবচেয়ে বড় জিনিস, তখন এই প্রভাবটা গিয়ে পড়ে সাহিত্যে, এবং ইংরেজি সাহিত্যিকরাও তখন তাদের লেখার মধ্যে ধর্মের থেকে মানবতাকে বেশি গুরুত্ব দিয়েছেন, এটাকে বলা হয় হিউম্যানিজম। তাহলে সেকুলারিজম এন্ড হিউম্যানিজম আর অলসো দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর রেনেসার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ইংলিশ ড্রামা ফর্মালি কনসেন্ট্রেটেড অন রিলিজিয়াস প্লেস। পূর্বে পূর্বে ইংরেজি নাটকগুলো ছিল, নাটকগুলো লেখা হতো বেশি করে ধর্ম ভিত্তি করে, কিন্তু ডিউরিং দ্য রেনেসার সময় ড্রামা বিকাম সেকুলার, ড্রামা ধর্মনিরপেক্ষভাবে লেখা হয়। রাইটার্স ডিউরিং দিস টাইম রাইটার্স ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের লেখকেরা, এই সময়ের লেখকেরা তোমার হচ্ছে যে ওয়ার উইলিং, তারা ইচ্ছাকৃতভাবে ক্রিটিসাইজ করতো দ্য চার্চ। তারা শুধু ধর্মকে ধর্মের ব্যাপারে লেখা নেই বলতে, তারা ধর্মকে আরো ক্রিটিসাইজ করতো। কি জন্য? ইন সার্চ অফ হ্যাপিনেস অফ দ্য ইন্ডিভিজুয়ালস, মানে মানুষের মানুষের সুখ শান্তি কিভাবে আনা যায় সেটার উপর গুরুত্ব দিতে গিয়ে তারা ধর্মকে আরো ক্রিটিসাইজ করতো উইদিন দ্য সোসাইটি। অর্থ হচ্ছে ধর্মের গুরুত্ব আস্তে আস্তে কমে গেছে, মানুষ সত্য, মানুষের মানবিক গুণাবলীর উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা রেনেসান্স বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে রিভেঞ্জ। নাটকের মধ্যে এই মনে কর প্রতিশোধ ব্যাপারটা নাটকের মধ্যে প্রচুর পাওয়া যায়, এটা কিন্তু একটা রেনেসান্স ট্রেন্ড। কেন? রেনেসার মানে ওই যে যেটা বলছিলাম যে আগেকার পূর্বের যে ক্লাসিক্যাল সাহিত্যগুলো, সেই সাহিত্যগুলোর অনেকগুলো তোমার হচ্ছে যে একটু রিভেঞ্জ টাইপের ছিল। সেগুলো অনুসরণের পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইংরেজি সাহিত্য কিন্তু এরকম রিভেঞ্জ টাইপ নাটক লেখা শুরু হয়েছে। যেমন রিভেঞ্জ ইজ দ্য রিওয়ার্ড ট্রেন্ড হুইচ ইজ ফাউন্ড ইন দ্য রেনেসান্স লিটারেচার মেসিভলি। রেনেসার সাহিত্যের মধ্যে আমরা রিভেঞ্জটা অনেক বেশি পাই। ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়াজ অবজার্ভড ইন দ্য রাইটিং অফ রোমান ড্রামাটিস্ট সেনেকা। ইতালির একজন লেখক, তার নাম হচ্ছে সেনেকা, তিনি কিন্তু অনেক আগেকার কবি, বা নাট্যকার, তিনিও তার নাটকের মধ্যে যা নাটক লিখছেন সব ছিল রিভেঞ্জ টাইপ। এর পরবর্তীতে যখন রেনেসা হলো, তখন তিনি এবং তার সাহিত্যকর্মগুলো যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, মানুষ তখন সেটা অনুকরণ করে লেখা শুরু করলো। যেমন ইংরেজি কবি, আফটার দ্যাট এরপর ইংলিশ রাইটার্স অলসো স্টার্ট রাইটিং রিভেঞ্জ প্লে। ইংরেজ লেখকরাও তখন এই রিভেঞ্জ প্রতিশোধ জাতীয় নাটক লেখা শুরু করে। ফর এক্সাম্পল, যেমন টমাস কিড একজন রাইটার, তোমরা জানো তিনি একজন ইউনিভার্সিটি বইটি, তিনি লিখেছেন দ্য স্প্যানিশ ট্রাজেডি, এটা কিন্তু একটা রিভেঞ্জ প্লে। শুধু তাই না, তোমরা যে শেক্সপিয়ার হ্যামলেট করে, হ্যামলেটটাও কিন্তু একটা রিভেঞ্জ প্লে। তো শেষ, এবার আসো, এবার লাস্ট যে কথা, ফাইনালি the poetry of Italian Renaissance influences the trend of English poetry immensely. বলছি ইটালিয়ান রেনেসা, যে রেনেসা যে কোনো জায়গার ইটালিতে শুরু হয়েছিল, সেটা ইংল্যান্ডে এসে ইংরেজি সাহিত্যকে বেশ গুরুত্বপূর্ণ প্রভাবিত করেছিল। যেমন উদাহরণস্বরূপ, টমাস ওয়েট একজন লেখক ইন্ট্রোডিউস দ্য সনেট ইনটু ইংলিশ ফলোইং দ্য পেট্রার্ক সনেট। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সনেট লেখা হয়েছিল ইটালিয়ান সাহিত্যে, যেটাকে আমরা বলি রেনেসাঁ লিটারেচার। এই সাহিত্যের একজন ব্যক্তি পেট্রার্ক, তিনি সনেট লিখছিলেন। তার অনুকরণে টমাস ওয়েট ইংরেজ কবি, তিনি ইংলিশে সনেট লেখেন। শুধু তাই না, আমরাও জানি বাংলাদেশে যে মাইকেল মধুসূদন দত্ত, তিনিও কিন্তু পেট্রার্কের অনুসরণে এই ইংরেজি কবিতা, কি বলে, বাংলা সনেট লেখেন। তাহলে আমি বলি, তাহলে পৃথিবীতে যদি ওই 1453 সালে যদি মুসলমানরা আক্রমণ না করতো, তাহলে সনেট কিংবা মানুষ বা এই সাহিত্য চারদিকে ছড়িয়ে পড়তো না। আর না পড়লে আজকে আমরা বাংলাতেও কিন্তু তোমার হচ্ছে যে সনেটের অস্তিত্ব খুঁজে পাইতাম না। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে সিডনি এবং আদার পোয়েটস অলসো রাইট সেকুলার পোয়েট্রি। সিডনি এবং অন্যান্য কবিরা সেকুলার কবিতা লেখা শুরু করেন, ধর্মনিরপেক্ষ কবিতা শুরু করলেন, হুইচ ইজ এ হলমার্ক অফ দ্য রেনেসাঁ, যেটা রেনেসার একটা হলমার্ক ট্রেন্ড দ্বারা।
বিসাইডস এছাড়াও এডমান্ড স্পেন্সার দ্য ফেরি কুইন এবং শেক্সপিয়ার সনেট অলসো হ্যাভ দ্য রেনেসান্স ইনফ্লুয়েন্স। শেক্সপিয়ারের যে সনেটগুলো লিখছে তুমি সেই সনেটগুলোতে তুমি রেনেসার প্রভাব খুঁজে পাবে। শুধু তাই না, এডমান্ড স্পেন্সার একজন ব্যক্তি, তিনি ফেরি কুইন নামক এক ধরনের মানে গল্প কাহিনী একটা লিখছিলেন, সেই লেখনীতেও আমরা রেনেসার প্রভাব বা ভূমিকা খুঁজে পাবো। ইন ফাইন, অবশেষে উই ক্যান সে, আমরা বলতে পারি দ্যাট যে রেনেসা ইজ লাইক এ সানরাইজ। রেনেসা হচ্ছে একটা সূর্য উদয় আফটার এ লং পিরিয়ড অফ ডার্কনেস। মনে করো হাজার বছরের অন্ধকার রাত্রির পরে সূর্য উদয়টাকে যদি যেভাবে আমরা দেখি, ঠিক তেমনি সাহিত্যের জগতে বা পৃথিবীর ইতিহাসে শুধু সাহিত্য না, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান সবকিছুতে রেনেসাঁ হচ্ছে একটা সানরাইজ। এটা ছিল এ গ্লোরিয়াস টাইম ইন হুইচ, এটা ছিল একটা মহিমান্বিত সময়, যে সময়ে ম্যান অফ জিনিয়াস লাইক, যেমন বিখ্যাত লোকেরা যেমন শেক্সপিয়ার, স্পেন্সার, বেকন, মার্লো, তারা ফ্লোরিশড, তারা সমৃদ্ধ হয়েছিল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ। রেনেসার প্রভাবে তারা বিখ্যাত বিখ্যাত লেখক হতে পেরেছিল। দাস এভাবেই বলতে পারে দ্য ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য বিকামস ভেরি প্রেগনেন্ট, খুব মানে ফলবতী হয় ফর দ্য ইম্প্যাক্ট অফ রেনেসাঁ, রেনেসার প্রভাবের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলবতী ভূমিকা পালন করে। সব কথা শেষ কথা বলি, আবার বলি, 1453 সালে তুর্কি সাম্রাজ্য যখন বাইজেন্টাইন এম্পায়ার আক্রমণ করে, তখন ইতালির রাজধানী বাইজেন্টাইন এম্পায়ারের মধ্যে যত রকমের সাহিত্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যেগুলো লুকায়িত ছিল বা যেগুলো ওখানে ছিল, সেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে শুধু যে সাহিত্য তা না, পৃথিবীর সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এখনো তুমি যে মেলামাইন ইউজ করে দেখবে লেখা আছে ইটালিয়ানো মেলামাইন। ইটালির দেখবে যে সবকিছু অত্যন্ত হচ্ছে যে এই দেখতে অত্যন্ত কলা এবং ভাস্কর্যপূর্ণ, দেখতে অত্যন্ত সুশ্রী, কারুকাজপূর্ণ। অথচ পৃথিবীর সকল ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রেই এই পুনর্জাগরণটা হয়েছে কেন? কারণ 1000 2000 বছর পুরনো বইগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছাইছে, এটাই। ঠিক একইভাবে এটার প্রভাব আমাদের ইংরেজি সাহিত্য এসে পড়েছে। ইংরেজি সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি কি? একটা হচ্ছে প্লেস, মানে হচ্ছে যে তোমার এন্টারটেনমেন্ট ব্যাপারগুলো ইংরেজি সাহিত্যে এসেছে। এরপর হচ্ছে যে কনফ্লিক্ট, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড এভিল এসেছে, রিভেঞ্জ প্লে গুলো এসেছে। এরপরে হিউম্যানিজম এসেছে, সেকুলারিজমের মানে সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা বার্তা এসেছে, এগুলো এসেছে। তো এই যে আমরা এই রেনেসাঁর কারণে যে বিখ্যাত লেখকদের মধ্যে পাই, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা পাই, যিনি কিন্তু এই রেনেসাঁর বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আমরা পাই। ফ্রান্সিস বেকনের মধ্যে পাই, ক্রিস্টোফার মালোর মধ্যে পাই। এই হচ্ছে আমাদের রেনেসাঁ। আজকে এতটুকুই আমাদের ওকে।